আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি বিষয় যা বাংলাদেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের কোটি কোটি মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করবে। আজকের আলোচনার বিষয় নবম জাতীয় পে স্কেল, অর্থাৎ নবম পে স্কেল 2026। আজ 25শে মে 2026। মাত্র কয়েকদিন আগেই ঘটে গেছে এমন কিছু যা দেশের সরকারি চাকরিজীবীদের 11 বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারে। এবং আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কি হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতটুকু বেতন বাড়বে, কবে থেকে কার্যকর হবে এবং এই পে স্কেলের পেছনের পুরো ইতিহাস ও অর্থনৈতিক প্রেক্ষাপট। তাহলে শুরু করা যাক। প্রথমেই জানা দরকার, এই পে স্কেলটি এতটা গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। সেই হিসেবে 11 বছরেরও বেশি সময় ধরে কোনো নতুন বেতন কাঠামো ঘোষিত হয়নি। অথচ এই 11 বছরে বাজারে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীর বেতন থেকে গেছে প্রায় একই জায়গায়। একটু হিসাব দেখলেই বোঝা যাবে পরিস্থিতির ভয়াবহতা। বর্তমানে সবচেয়ে নিচের গ্রেডে, অর্থাৎ 20তম গ্রেডে একজন সরকারি কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা। এই টাকায় আজকের বাজারে একটি পরিবার চালানো প্রায় অসম্ভব। সব ভাতা যোগ করলেও মাসে যা পাওয়া যায় তা দিয়ে ঢাকা বা বিভাগীয় শহরে বাড়ি ভাড়া দিয়ে সংসার টানা রীতিমতো যুদ্ধ। এদিকে গত 7-8 বছরে মূল্যস্ফীতি বেড়েছে শতকরা 100 থেকে 150 ভাগ। অনেক কর্মচারী জানাচ্ছেন তারা ধারদেনায় ডুবে গেছেন, কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, কেউ বা বেছে নিচ্ছেন অসৎ পথ। এই বাস্তবতায় নবম পে স্কেল ছিল একটি জাতীয় প্রয়োজনীয়তা। এবার আসি ইতিহাসে। 1973 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়। সেই থেকে সাধারণত প্রতি 5 বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণার একটি ঐতিহ্য ছিল। কিন্তু অষ্টম পে স্কেলের পর থেকে সেই ধারাবাহিকতা রক্ষা হয়নি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই সরকার দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে করতেও একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। 23 সদস্যবিশিষ্ট এই কমিশনের সভাপতি হন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। 2025 সালের শুরু থেকেই কমিশন তাদের কাজ শুরু করে এবং বিভিন্ন সরকারি দপ্তর, সংগঠন ও বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে। এরপর আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগেই বেতন কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছিল। নতুন সরকার গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই সুপারিশ পর্যালোচনার জন্য একটি সচিব কমিটি গঠন করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক প্রশ্নে, মাত্র কয়েকদিন আগে কি ঘটল? গত 21শে মে 2026, বৃহস্পতিবার, সকাল 11টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। এর আগে বুধবার ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে দুটি বৈঠক হয়েছে, যেখানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি আলোচনায় ছিল। এই সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব কমিটির পুনর্গঠিত সুপারিশ দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। এর আগে গত 18 মে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে, আগামী 2026-27 অর্থবছরের শুরুতে, অর্থাৎ 1 জুলাই 2026 থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি এবং জিডিপির তুলনায় কম রাজস্ব সংগ্রহের সীমাবদ্ধতার মধ্যেও সরকার চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বলে তিনি জানান। প্রিয় দর্শক, এখন সবচেয়ে জিজ্ঞাসার বিষয়, নতুন পে স্কেলে বেতন কতটা বাড়বে? বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, যা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, তা সত্যিই চমকপ্রদ। প্রথমত, সর্বনিম্ন মূল বেতন। বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে।
অর্থাৎ সর্বনিম্ন গ্রেডেই বেতন বাড়বে 140%-এরও বেশি। দ্বিতীয়ত, সর্বোচ্চ মূল বেতন। বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা। প্রস্তাবিত নতুন কাঠামোয় এটি বেড়ে ১,৬০,০০০ টাকা হতে পারে। তৃতীয়ত, গড় বেতন বৃদ্ধির হার। পুরো কমিশনের সুপারিশ বিশ্লেষণ করলে দেখা যায়, সকল গ্রেড মিলিয়ে গড়ে মূল বেতন বৃদ্ধির হার হবে প্রায় ১০৫%। অর্থাৎ গড়ে দ্বিগুণেরও বেশি হবে মূল বেতন। চতুর্থত, বেতন বৈষম্য কমানো। বর্তমানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪। নতুন কাঠামোয় এই বৈষম্য কমিয়ে ১:৮ করার প্রস্তাব রয়েছে। এটি সমাজের তলার দিকের কর্মচারীদের জন্য একটি বড় সুবিধা। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা দরকার। সরকার কি একবারেই পুরো পেস্কেল বাস্তবায়ন করবে? না, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকার ৩ ধাপে পেস্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে ১ জুলাই ২০২৬ থেকে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ, সম্ভাব্য ৫০% বৃদ্ধি পাবে। অর্থাৎ যিনি ৮,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন, তিনি জুলাই থেকে পাবেন ১২,০০০ টাকা। যিনি ১৬,০০০ পাচ্ছেন, তিনি পাবেন ২৪,০০০ টাকা। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে মূল বেতনের বাকি অংশ সমন্বয় করা হবে। তৃতীয় এবং চূড়ান্ত ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সব ভাতা নতুন কাঠামো অনুযায়ী একযোগে কার্যকর করা হবে। এই ৩ ধাপে বাস্তবায়নের ফলে সরকারের ওপর একবারে বিশাল আর্থিক চাপ পড়বে না। কারণ পূর্ণ বাস্তবায়নে প্রতি বছর সরকারকে প্রায় ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে, যা দেশের বর্তমান রাজস্ব কাঠামোয় একবারে বহন করা কঠিন। এবার জানা যাক মহার্ঘ ভাতার প্রশ্নে কি হচ্ছে। অনেক কর্মচারী এখন ১০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। নতুন পে স্কেলে মূল বেতন নির্ধারণের সময় এই মহার্ঘ ভাতাকে কিভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটি কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান মহার্ঘ ভাতাকে মূল বেতনের সাথে মিলিয়ে দিয়েই নতুন বেতন নির্ধারণ করা হতে পারে। পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর। দেশে বর্তমানে প্রায় ৯ লাখ পেনশনভোগী আছেন। নতুন পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে তাদের জীবনেও আসবে পরিবর্তন। যারা বর্তমানে ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা আলাদা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে, যা অত্যন্ত মানবিক একটি পদক্ষেপ। এখন আমরা একটু ব্যক্তি পর্যায়ে দেখি, বিভিন্ন গ্রেডের কর্মচারীদের বেতনে কেমন পরিবর্তন আসতে পারে। ধরুন, একজন ১০ম গ্রেডের সহকারী পরিদর্শক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে তার মূল বেতন ১৬,০০০ টাকা। সব ভাতা মিলিয়ে পাচ্ছেন ২২,০০০ টাকার মতো। প্রথম ধাপে পেস্কেল কার্যকর হলে তার মূল বেতন হবে ২৪,০০০ টাকা। সব ভাতা ধরলে মোট বেতন দাঁড়াবে ৩০ থেকে ৩২,০০০ টাকা। পূর্ণ বাস্তবায়নের পর, অর্থাৎ ২০২৮-২৯ সালে, তার মোট বেতন আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, যিনি বর্তমানে ৮-৯,০০০ টাকা মূল বেতনে কাজ করছেন, তিনি নতুন কাঠামোয় ২০,০০০ টাকার বেশি মূল বেতন পাবেন। এটি তার জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রিয় দর্শক, এবার আমরা কয়েকটি আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা হয়তো অনেকেরই জানা নেই। প্রথম আকর্ষণীয় তথ্য হল, ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৮টি জাতীয় পে স্কেল হয়েছে। প্রথম পে স্কেলে সর্বনিম্ন বেতন ছিল মাত্র ১১০ টাকা। আজকের প্রস্তাবিত ২০,০০০ টাকার সাথে তুলনা করলে পার্থক্যটা বোঝা যায়। দ্বিতীয় আকর্ষণীয় তথ্য হল, এই নবম পে স্কেল যদি পুরোপুরি বাস্তবায়িত হয়, তাহলে সরকারকে প্রতি বছর বর্তমানের চেয়ে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা বেশি খরচ করতে হবে। এটা দেশের মোট জাতীয় বাজেটের উল্লেখযোগ্য একটি অংশ। তৃতীয় আকর্ষণীয় তথ্য হল, বেতন কমিশনের সুপারিশে শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের প্রশাসন এবং বিচার বিভাগীয় কর্মচারী, সবার জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে। চতুর্থ আকর্ষণীয় তথ্য হল, বর্তমানে ২০ গ্রেডের বদলে ১২টি গ্রেডে নামিয়ে আনার একটি প্রস্তাব আলোচনায় আছে। এটি বাস্তবায়িত হলে বেতন প্রশাসনের জটিলতা অনেকটা কমে আসবে। পঞ্চম আকর্ষণীয় তথ্য হল,
বর্তমানে একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা এবং 20তম গ্রেডের কর্মচারীর বেতনের পার্থক্য প্রায় 9 গুণেরও বেশি। নতুন প্রস্তাবে এই বৈষম্য কমিয়ে 8 গুণে আনার পরিকল্পনা রয়েছে। এবার দেখি সরকারি কর্মচারীরা কি চাইছেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন সরকারি দাবি আদায় পরিষদ এই পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাদের মূল দাবিগুলো হল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন পুরোপুরি 100% পুনরুদ্ধার। অনেক কর্মচারী সংগঠন আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ রেখে দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন পাঠিয়েছে। এখন প্রশ্ন হল, বাজেট কি পাস হওয়ার আগেই গেজেট প্রকাশ সম্ভব? সরকারি ঘোষণা এবং পদ্ধতি অনুযায়ী সচিব কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে এবং আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন শুরু হবে। এরই মধ্যে জুনে বাজেট পাস হবে এবং সেই বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে বলে জানা গেছে। আগামী 2026-27 অর্থবছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই পুরো প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও রয়েছে, যা আমাদের স্বীকার করতে হবে। প্রথম চ্যালেঞ্জ হল অর্থের সংস্থান। দেশের বর্তমান রাজস্ব আদায়ের পরিমাণ এবং জিডিপির তুলনায় কর জিডিপি অনুপাত বিবেচনা করলে একটি পূর্ণাঙ্গ পে স্কেল একবারে বাস্তবায়ন করা সরকারের জন্য আর্থিক চাপ তৈরি করবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হল মূল্যস্ফীতি। বেতন বাড়লে বাজারে মানুষের হাতে টাকা বাড়বে, চাহিদা বাড়বে, এর ফলে মূল্যস্ফীতিও কিছুটা বাড়তে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রভাব সীমিত থাকবে কারণ পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তৃতীয় চ্যালেঞ্জ হল বেসরকারি খাতের প্রভাব। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে বেসরকারি খাতের শ্রমিক ও কর্মচারীরাও বেতন বৃদ্ধির দাবি জানাবেন। এটি একটি চেইন প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই পে স্কেলের অর্থনৈতিক প্রভাব কেমন হবে, সে বিষয়ে একটু বিশ্লেষণ করা যাক। ইতিবাচক দিক থেকে দেখলে 15 লাখ সরকারি কর্মচারীর হাতে বেশি অর্থ আসলে অভ্যন্তরীণ বাজারে ভোগ চাহিদা বাড়বে। এটি দেশীয় উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ও বাণিজ্যকে চাঙ্গা করবে। পাশাপাশি সরকারি কর্মচারীদের মনোবল বাড়বে, দুর্নীতি কমবে এবং সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। নেতিবাচক দিক থেকে দেখলে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি পাবে এবং উন্নয়ন বাজেটে চাপ পড়তে পারে। তবে সরকার ইতিমধ্যে এই ভারসাম্য বজায় রাখতে ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। প্রিয় দর্শক, আসুন এখন আমরা একটু বৈশ্বিক প্রেক্ষাপটে দেখি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে কতদিন পর বেতন সংশোধন হয়? ভারতে প্রতি 10 বছরে একবার কেন্দ্রীয় বেতন কমিশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস হয়। পাকিস্তানে প্রতি বছর বাজেটে কিছু না কিছু বেতন সমন্বয় করা হয়। শ্রীলঙ্কায় নিয়মিত বেতন পর্যালোচনা ব্যবস্থা আছে। বাংলাদেশে 11 বছর ধরে কোনো বেতন সংশোধন না হওয়াটা কর্মচারীদের জন্য যে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সেটা হিসাব করলে দেখা যাবে মূল্যস্ফীতির বিবেচনায় প্রকৃত ক্রয়ক্ষমতা অনেকাংশে কমে গেছে। এবার একটু শুনি সাধারণ কর্মচারীদের কণ্ঠস্বর। একজন 20তম গ্রেডের কর্মচারী বলছেন, 8,000 টাকা বেতনে পরিবার চালাই কিভাবে? বাড়ি ভাড়া, বাচ্চার পড়ার খরচ, চিকিৎসা, সব মিলিয়ে মাস শেষে ধার না করলে চলে না। একজন 10ম গ্রেডের সহকারী শিক্ষক বলছেন, আমরা জাতির ভবিষ্যৎ তৈরি করি, কিন্তু আমাদের বেতন দিয়ে নিজেদের ভবিষ্যৎই নিশ্চিত করতে পারছি না। নতুন পে স্কেলের অপেক্ষায় আছি। একজন মধ্যম গ্রেডের কর্মকর্তা বলছেন, ধাপে ধাপে হলেও চলবে, কিন্তু শুরুটা হোক। 11 বছর অনেক হয়েছে। প্রিয় দর্শক, এখন আসুন সামনের পরিস্থিতিটা পরিষ্কার করে নিই। সামনে কি হবে? 1. সচিব কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে এবং অনুমোদন হবে। 2. জুন 2026-এ জাতীয় বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে। 3. পয়লা জুলাই 2026 থেকে প্রথম ধাপের বাস্তবায়ন শুরু হবে। 4. অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর সব দপ্তরে বেতন ফিক্সেশনের কাজ শুরু হবে। 5. 2027-28 সালে দ্বিতীয় ধাপ এবং 2028-29 সালে তৃতীয় ও চূড়ান্ত ধাপ কার্যকর হবে। তবে একটি কথা মনে রাখা দরকার, যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট প্রকাশিত না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত সব হিসাব প্রস্তাবিত এবং সম্ভাব্য পর্যায়ে থাকবে। চূড়ান্ত গেজেটে নির্দিষ্ট গ্রেডে কত টাকা বেতন হবে, কোন ভাতা কিভাবে দেওয়া হবে, সেটাই হবে আসল কথা। তাই আমাদের অনুরোধ, সরকারি গেজেট এবং অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশের জন্য অপেক্ষা করুন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বানোয়াট বা অতিরঞ্জিত তথ্যে বিভ্রান্ত হবেন না। প্রিয় দর্শক, আজকের আলোচনা সংক্ষেপে যদি বলি, 11 বছরের অপেক্ষার পর নবম পে স্কেল বাস্তবায়নের পথে এখন সত্যিকারের অগ্রগতি হয়েছে। গত 21শে মে সচিব কমিটির বৈঠক শেষ হয়েছে, সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। অর্থমন্ত্রী নিজে নিশ্চিত করেছেন 1 জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে। বেতন বৃদ্ধি হবে গড়ে 105%, সর্বনিম্ন গ্রেডে 140% পর্যন্ত। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং পেনশনভোগীরাও সুবিধা পাবেন। এটি বাংলাদেশের সরকারি কর্মচারীদের জীবনমানে একটি বড় পরিবর্তনের শুরু হতে চলেছে। আজকের আলোচনায় আমরা চেষ্টা করেছি সর্বশেষ তথ্য এবং বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। যদি আজকের প্রতিবেদনটি আপনার উপকারে এসেছে মনে করেন, তাহলে এটি শেয়ার করুন আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের কাছে। তারাও জানুক তাদের অধিকার এবং আসন্ন পরিবর্তনের কথা। আমরা থাকব আপনাদের সাথে, দেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।